হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রান্নার দিকে তাকিয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ, অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার লক্ষ্যবস্তু। চোখ ছলছল করছে এখনও, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আটকে উঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। জিমা, কিছু লাগবে? মেঘ, তুমি ঠিক আছো মা? মা, হ্যাঁ মা, কেন? কিছু হয়েছে? না মা, আসলে মায়ের জন্য মন খারাপ করছে। এই তো মা, পেছন থেকে বলে উঠে মেঘের মা। মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কিরে, তুই আজ এমনভাবে কাঁদছিস কেন? মেঘের মা। না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি। একদিনেই? না মানে, সব কিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মা আর কিছু বলার আগেই রান্নার ছলে বেরিয়ে যায় মেঘ। ওইদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে। হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য, এই কাজটা করে দিও তো। কলিগ: আচ্ছা কাব্য। কাব্য, তোমার ব্যবসা আছে, তাও এখানে? ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরই অফিসে? দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। অফ কুল। কলিগ চলে যায়। কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রজনীগন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়েই থমকে দাঁড়ায় কাব্য। ফুল? কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নক দিতেই দরজা খোলে মেঘ, হাসি মুখে। এসে পড়েছেন? আজ দিন কেমন ছিল মেঘ? হোয়াট? কাব্য: আচ্ছা রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আম্মু আব্বু এসেছেন। অহ, এই জন্য এই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন, এটা পরে নিন মেঘ। কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কি নাটক শুরু করলে এসব কাব্য? দেখো, আব্বু আম্মু আসছে, আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা উনারা জানুক। উনাদের কষ্ট দিতে চাই না। সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখো। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে। কাব্য আসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? মেঘের বাবা: জবি ভালো, আপনারা কেমন আছেন? কাব্য: হ্যাঁ, আমরাও ভালো, আমার মেয়ের ভাগ্য ভালো তোমাকে পেয়ে। কাব্য কিছু বলল না। তুষার, এদিকে আয় মা। মায়ের ডাক শুনে রান্নাঘরে যায় কাব্য। হ্যাঁ মা। কাব্য: উনারা বলছে পরশু মেঘকে নিয়ে উনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। মা: কিন্তু মা, আমার সময় হবে না। যেতে বলেছি। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুই ও যাবি? কাব্য কিছু বলল না। সে রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়। মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে। তারপর শুয়ে পড়ে। হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে। লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার বিছানার এক অংশ ভিজে গেছে। ইস, ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড় আজ। কাব্য। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে? গুটি গুটি পায়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তিপর শুয়েই ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে উঠে। নিজেকে সামলে রাখাটা কষ্টের। ভালোবাসার মানুষটার প্রতি যদি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে।
মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আতকে উঠে দাঁড়ায়। কি হলো মেঘের? শালুকের সব পরীক্ষা শেষ হতে 1-5 দিন সময় লাগল। পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন শোরুম থেকে বের হয়েই ধ্রুব গাড়িতে উঠল। শালুককে আগেই বলে রেখেছে রেডি হয়ে থাকতে। শালুকের কেমন শূন্য শূন্য লাগছে চলে যাবার কথা শুনেই। আবার কবে আসবে কে জানে। কতদিন হয়ে যাবে কারো সাথে আর দেখা হবে না। বাবা মাকে দেখবে না। স্কুল থেকে ফিরেই শালুক উদাস হয়ে বসে রইল। আনমনা হয়ে ভাবতে লাগল সবার কথা। আজ চলে গেলে আবার কবে সবার সাথে দেখা হবে কে জানে। আর এসএসসি পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন তো আর আশা হবে না বাড়িতে। এভাবে কি আর পারবে সবার সাথে সময় কাটাতে? কিছু সময় জীবন থেকে একবার চলে যাবার পর হাজারো সময় সুযোগ এলেও আগের সেই মধুর সময়টা আর আসে না। কোনো একদিন শালুকের ও সময় হবে, বৃদ্ধ বয়সে অফুরন্ত সময় থাকবে, তখন এভাবে বিপদে ফেলার মতো কেউ থাকবে না। কাউকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। কিন্তু এই যে এখন বাবা মা চাচা চাচি দাদা দাদি আছে, এরা সবাই কি থাকবে? তখন কি মানসিকতা এখনকার মতো থাকবে? এসব ভাবতে ভাবতে শালুকের চোখের কোনো ভিজে গেল। শাপলা কলেজ থেকে এসে শালুকের পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? শালুক বোনকে ধরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, আজকে চলে যাব আপা। ধ্রুব ভাই আসতেছে আমাকে নিতে গু। শাপলার ভীষণ মন খারাপ হলো শুনে। বোনের চোখের জল মুছে দিয়ে বলল, আমাদের ভাগ্যটা এরকম কেন বলতো? কত হাসি খুশি ছিলাম আমরা, কত সুখী ছিলাম আমরা সবাই। অথচ একটা ঝড়ে আমাদের সব লণ্ডভণ্ড হয়ে গেছে। সবার মাঝে দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। নয়না আপা ও আসে না, আফিফা আপার বর ও আপাকে আসতে দেয় না। তুই চলে গেলি কত দূরে। আমি একেবারে একা হয়ে গেছি রে। নিজেকে বড় নিঃসঙ্গ লাগে এখন। মনে হয় এক মরুভূমিতে একা বেঁচে আছি। মা চাচিরা সবাই সবার কাজে ব্যস্ত। দিবা ছোট মানুষ, ও ওর মতো থাকে। নিজেকে মনে হয় একা নিঃসঙ্গ তাল গাছের মতো। ডানা থাকলে আমিও উড়ে যেতাম। এখন ডানার অভাবে একা দাঁড়িয়ে আছি। আমাকে ছেড়ে তোরা সবাই চলে গেলি নিজ নিজ ঠিকানায়। শালুকের মন খারাপ হলো আরও বেশি বোনের কথা শুনে। আসলেই তো, ধ্রুবর সাথে তো তার দিন কেটে যায়। শাপলা একা বাড়িতে থাকে কিভাবে? ওর কেমন লাগে জানি। শাপলা বলল, আয় তোর ব্যাগ গুছিয়ে দিই হু। দুবোন মিলে ব্যাগ গুছাতে লাগল। রান্নাঘরে হাসনা বেগম ভীষণ ব্যস্ত। ধ্রুবর পছন্দের খাবার রান্না করছেন তিনি। বক্সে করে সব দিয়ে দিবেন। ধ্রুব যে বাড়িতে এক গ্লাস পানি ও খাবে না তা তিনি জানেন। তাই তড়িঘড়ি করছেন। তার সাথে হাতে হাত লাগিয়ে সবাই কাজ করছে। আদিবা বেগম দুধ পুলি পিঠা বানাচ্ছেন। সবাই ভীষণ ব্যস্ত। ধ্রুব এলো রাত 1:00টার দিকে। এসে দেরি করল না আর। সবার সাথে দেখা করে কথা বলে শালুকের হাত ধরে বের হয়ে এলো। শালুক নীরবে অশ্রুপাত করছে তাও দেখল ধ্রুব। কিন্তু কিছু বলল না। প্রতিটি মেয়ের জন্যই এই মুহূর্ত ভীষণ বেদনাদায়ক। এই সময়ে তাকে যদি বলা হয় এত কান্নার কি আছে, তবে তা হল চরম অমানবিকতা। এই সময়টা প্রতিটি মেয়ের জন্য খুবই নাজুক সময়। তাদের মন তখন অল্পতেই আঘাত পায়। রিকশায় বসে ধ্রুব শালুকের মাথা নিজের বুকে নিয়ে বলল, আমি বুঝতে পারছি তোমার খুবই খারাপ লাগছে শালুক। আমি এও জানি তোমাকে আরও কয়েকটা দিন থাকতে দেওয়া উচিত ছিল। কিন্তু আমার দিকটা তুমি একবার ভেবে দেখো শালুক। আদনান যে কোনো সময় বের হয়ে আসতে পারে, তারপর তোমার যদি কোনো ক্ষতি করে, ও আমার জায়গায় তুমি নিজেকে দাঁড় করিয়ে একবার ভেবে দেখো আমি কি ভুল করেছি নাকি ঠিক করেছি। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না শালুক। এক রিস্কও আমি তোমাকে নিয়ে নিতে পারবো না। তবুও যদি তোমার মনে হয় আমার কাজটা ভুল হয়েছে, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত শালুক। শালুক এর বিপরীতে কিছু বলতে পারল না। ধ্রুব ভুল কিছু করেনি। রিকশা থেকে নেমে দুজনে বাসে উঠল। ধ্রুব শালুককে সিটে বসিয়ে দিয়ে নেমে গিয়ে বার্মিজ আচার, তেঁতুলের আচার, চিপস, জুস, কেক কিনে আনল। চলন্ত গাড়িতে শালুক ঘুমিয়ে পড়ল ধ্রুবর কাঁধে মাথা রেখে। ধ্রুবর মনে হলো কত লক্ষ কোটি বছর যেন পার হয়ে গেছে এর মধ্যে। শালুক তার থেকে দূরে ছিল। আজ বহুদিন পর ধ্রুবর মনে হলো প্রাণপাখি তার খাঁচায় ফিরে এসেছে। শালুকের কপালে একটা আলতো করে চুমু খেল ধ্রুব। শীতে শালুক ধ্রুবকে জড়িয়ে ধরল। হুডির জিপার খুলে ধ্রুব শালুককে ভেতরে টেনে নিয়ে হুডি দিয়ে ঢেকে দিল। ভোর রাতে নিজেদের বাসায় এসে পৌঁছাল দুজনে।
শালুক বিছানায় শুতেই ঘুমিয়ে গেল। বাকিটা সময় ধ্রুব আর ঘুমাতে পারল না। বাড়ি থেকে দেওয়া খাবারের বক্সগুলো বের করে সব গরম করে রাখল। একটা ফ্রিজের যে ভীষণ প্রয়োজন তা আবারও অনুভব করল ধ্রুব। অ্যাকাউন্টে প্রায় 4-2 হাজার টাকার মতো আছে। ধ্রুব ঠিক করল আজকে দিনেই একটা ছোট ফ্রিজ কিনে আনবে বলে। শালুক ঘুম থেকে উঠে দেখে ধ্রুব নেই, চলে গেছে নিজের কাজে। খাবার রেডি করা। বাড়ি থেকে গরুর মাংস রান্না করে দিয়েছে হাসনা বেগম। ধ্রুব রুটি বানিয়ে রেখেছে। হাত মুখ ধুয়ে শালুক খেয়ে নিল। খাওয়ার পর আপনাতেই আজ বই নিয়ে বসে গেল পড়তে। ধ্রুবর এত কাজ করা দেখে শালুকের মনে হল ধ্রুবর এত পরিশ্রমের প্রতিদান হিসেবে হলেও তার ভালো রেজাল্ট করতে হবে। সারাদিন কাজ করার পরেও যে মানুষটা তাকে এত যত্ন করে পড়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এর চাইতে উত্তম বিকল্প আর কিছু নেই শালুকের। ধ্রুব বাসায় ফিরল রাতে। নিশার মা এর মধ্যে অনেকবার কল দিয়েছে, কিন্তু ধ্রুব রিসিভ করেনি। শালুক অবাক হল ধ্রুবকে আজ তাড়াতাড়ি ফিরতে দেখে। অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার আরেকটা টিউশনি আছে না? ধ্রুব হেসে বলল, ওটা ছেড়ে দিয়েছি গু। শালুক বুঝতে পারল না কেন ছেড়ে দিয়েছে, কিন্তু আর কিছু জিজ্ঞেসও করল না। ধ্রুব শোরুমের ইউনিফর্ম চেঞ্জ করে বলল, তুমি একটু বাজারের ব্যাগগুলো খুলে রাখো, আমি গোসলটা সেরে নিই। ফ্রিজ কিনেছি একটা, আমার ফোনে কল আসলে রিসিভ করিও। বাসার সামনে এসে ওনারা কল দিবেন গ। শালুক চোখ বড় করে তাকাল। তারপর বলল, এই শীতের মধ্যে গোসল করবেন? ধ্রুব হাসল। ধ্রুবর লাজুক হাসি দেখে শালুক ভ্রু কুঁচকে তাকাল। শালুককে পিছন থেকে জড়িয়ে ধরে ধ্রুব বলল, কৃতজ্ঞতা প্রকাশ করো বোকা ফুল, তোমাকে যে খুব সকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করার কষ্ট দিচ্ছি না, আমার অভ্যাস আছে কি। শালুক বুঝতে পারল না ধ্রুবর কথা। ধ্রুব বাথরুমে ঢুকে যাওয়ার পর শালুক বুঝল ধ্রুব কি বলেছে। এমনিতে আগে থেকেই শালুক একটু আধটু জানত, কিন্তু এবার বাড়ি যাবার পর দাদি তাকে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে অনেক কথা বলেছে। সেসব শুনে শালুক লজ্জায় রক্তিম হয়ে গেছে। আজ ধ্রুবর মুখে এই কথা শোনার পর শালুকের নিজেকে ভীষণ বোকা মনে হল। আসলেই সে বোকা, ধ্রুব তাকে এমনি এমনি বোকা ফুল বলে না। লজ্জায় শালুকের কান গরম হয়ে উঠল। ধ্রুবর কল এলো সেই সময়। ধ্রুব জিজ্ঞেস করল বাথরুম থেকে কে কল দিয়েছে। শালুক বলল, নাম শেইব।